আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে দেখেছিলেন আমরা ঢাকায় গিয়েছি, আর ঢাকা গিয়ে আমার মেজ বোনের বাসায় আমরা উঠেছি। আর সেখানে যাওয়ার পরে মারিয়াম তো অনেক বেশি খুশি। আর মারিয়াম কেন, শুধু আমিনা, সে তো আগে থেকেই খুব এক্সাইটেড ছিল কখন মারিয়াম আসবে। আর মারিয়ামও খুব এক্সাইটেড ছিল সে কখন আমিনাপুর বাসায় যাবে। তো গিয়ে তো নাচানাচি লাফালাফি শুরু করেছে। আর সেহরির সময় খেতে উঠেছি, আর সেহরির সময় উঠে জানালা দিয়ে বাহিরের দিক তাকিয়ে ভাবতেছিলাম যে কালকে এমন সময় আমি কোথায়, আর আজকের সেহরি আমি কোথায় খাচ্ছি। পরের দিন সকাল 10টার সময় উঠে আমরা হসপিটালে চলে গিয়েছি। আপনাদের ভাইয়াকে বারবার বলেছিলাম যে মাশরাফিকে নিয়ে যাও, আমি আর মারিয়াম বাসায় থাকি, কিন্তু না, সে আমাদেরকে নিয়েই যাবে। আর দুইটা বাচ্চা নিয়ে হসপিটালে সামলানো সেটা অনেক বেশি পেইনফুল। বিশেষ করে মাশরাফির ব্যাপারটা হচ্ছে ও বাসায় অনেক শান্ত থাকে, স্থির থাকে। বাহিরে গেলে কোথায় দোকান আছে বা কোথায় কি আছে সেখানে দৌড়াদৌড়ি করে। আরেকটা ব্যাপার হচ্ছে ও গরমের সময় একদমই জুতা পরতে চায় না। গরমকাল শীতের সময় ও জুতো পরতে চায় না। শীতের সময় ওকে কেটস কিনে দেওয়া হয়েছে, একদিনও পরেনি। আর গরমের সময়ও সেম, ও জুতা পরতে চায় না। জুতা যতটুকু সময় পায়ে দেয় বিভিন্ন জায়গায়, যেমন সিএনজিতে উঠতে গেলেও জুতাটা খুলে তারপর ওঠে, কোনো রেস্টুরেন্টে ঢুকতে গেলে সেখানে জুতা খুলে তারপর ঢুকে যায়। হসপিটালে ওঠার সময় কতবার যে জুতা খুলেছে। ওকে একটা জাস্ট বাসায় পরা স্যান্ডেল নিয়ে গিয়েছি, সেটা এখানে সেখানে রেখে আসে। তো এই হচ্ছে ব্যাপার, ওকে সামলানো কষ্টকর। এজন্য আপনাদের ভাইয়া আমাকে বলেছে যে আমাকে সাথে নিয়ে যাবে। আর বিশেষ করে আমাকে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে মাশরাফির 2টা ব্লাড টেস্ট আছে। তো এই টেস্টের কারণে মূলত আমাকে নেওয়া, যে ওই সময় হয়তো বা ওর সাথে পারবে না, ওর সাথে জোরাজুরি করা লাগবে বা কারো কথা শুনবে না। মাশরাফি তো আমার কথাগুলো অনায়াসে শোনে, সে কারণে আমাকে নিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যখন ওর টেস্টের জন্য ওকে নিয়েছে সেই রুমে আমাকে অ্যালাউ করেনি, শুধু একজন, ওর বাবাই সাথে ছিল। আমি আর মারিয়াম বাহিরে বসেছিলাম। তো আমরা 10টার সময় গিয়েছি, 10:30টার মধ্যেই টেস্ট দিয়েছি। তো আমাদের ডক্টর হচ্ছে 3তলাতে, আর 7তলাতে হচ্ছে টেস্টের যে জায়গা টেস্ট করা হয়েছে ওখানে। তো ওখান থেকে টেস্ট দিয়ে এসে আমরা নিচে ওয়েট করতেছিলাম যেখান থেকে রিপোর্ট দিবে। এটা একদম ফার্স্ট ফ্লোরে। ডক্টরের সিরিয়ালের টাইম ছিল রাতে, কিন্তু ওখান থেকে আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছে যে ডক্টর 3টায় আসবে, 3টার মধ্যে আমাদের থাকতে হবে। কিন্তু আমরা তো 10টার সময় গিয়েছি, আমরা ব্লাড টেস্টগুলো দিয়েছি, টেস্টের রিপোর্ট দিতে দিতে তো অনেক দেরি হয়ে গিয়েছে। মানে ওনারা বলেছে 5টায়, তো অনেক রিকোয়েস্ট করার পরে বলেছে যে আর্জেন্ট দেয়া যাবে, তাও 4টা 4:30 বেজে যাবে। তো 4:30টার সময় আমাদের রিপোর্ট দিয়েছে। আর এখানে বসে ওরা যে কি পরিমাণ দুষ্টমি করতেছিল, আর এর মধ্যে অনেকখানি সময় পেয়েছিলাম। মাশরাফি তো বাসা থেকে একটা ফুল প্যান্ট পরে গিয়েছিল, মানে হসপিটালে একটা ফুল প্যান্ট পরে গিয়েছিল, সে প্যান্ট তো একদমই পরনে রাখতে চাচ্ছিল না। এরপর আমরা বাহিরে বের হয়েছি, একটু হাঁটাহাঁটি করেছি, সময় তো কাটতে যাচ্ছে না। তো যাই হোক, বাহিরে গিয়ে মাশরাফির জন্য আবার শর্টস কিনেছি, তো প্যান্ট পাল্টে ওকে আবার শর্টস পরিয়েছি। এদিকে মারিয়াম, সে তো স্ট্রবেরি খেয়েছে, জুস খেয়েছে, আবার হচ্ছে আইসক্রিম টাইসক্রিম খেয়ে একদম অবস্থা খুবই খারাপ। ওর ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে। মানে এখানে বসে আমার এত অসহায় ফিল হচ্ছিল। এমনিতেই বাহিরের আবহাওয়া আজকে প্রচণ্ড খারাপ, মানে অনেক তাপমাত্রা বেড়ে গিয়েছে হঠাৎ করে। তার মধ্যে আমি তো রোজা রেখে এসেছি। আর এদিকে এই দুইটা এত বেশি দুষ্টামি করতেছিল, আমার খুব বেশি অসহায় ফিল হচ্ছিল। যে মাশরাফির চেয়েও মারিয়ামটা বেশি, সে দেখেন হসপিটালের পুরোটা দৌড়াদৌড়ি শুরু করেছিল, তাকে কোনোভাবেই থামানো যাবে না। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আমরা কোন হসপিটালে মাশরাফিকে দেখাই এবং কোন ডক্টর দেখাই। তো এটা হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল, ধানমন্ডি 32-এ। আর আমরা যে ডক্টর দেখাই তার নাম হচ্ছে অধ্যাপক ডক্টর গোপেন কুমার কুন্ডু।
ইনি আসলে অনেক ভালো একজন ডক্টর। মানে আমরা এই ডক্টর দেখিয়েছি মূলত আমাদের এইখানে যে বোন আছে, বোনের মেয়েকে তাকে দেখিয়েছিল। তো দেখানোর পরে ভালো একটা ফলাফল পেয়েছে। এরপরে আমরা এখানে যাই এবং মাশরাফিকে দেখাই। দেখানোর পরে অনেকেই বলেছে আর কি, যে শুনেছে আপনাদের ভাইয়ার আর কি কোম্পানির এমডিও বলেছে যে উনি ডক্টর হিসেবে অনেক ভালো। আমরাও দেখেছি সে ডক্টর হিসেবে অনেক ভালো। তবে একটা জিনিস কি জানেন, এখানে আসার পরে যতটুকু আর কি খারাপ লাগা থাকে বা যতটুকু মনের মধ্যে থাকে ওগুলো আর কি উধাও হয়ে যায়। কেন জানেন, এখানে আসার পর দেখা যাচ্ছে এতগুলো বাচ্চার মধ্যে আমার মাশরাফি হচ্ছে শান্ত। সবাই কি পরিমাণ দুষ্টুমি করতেছিল, একজন একজনকে মারছিল, টানাটানি করছিল, ফ্লোরে শুয়ে যাচ্ছিল, অনেক বেশি হাইপারনেস এক একটা বাচ্চার মধ্যে। তো এজন্য ভালো লাগে, আবার এজন্য মাঝে মধ্যে খারাপও লাগে। তার কারণ হচ্ছে মনে হয় যেন ও তো সুস্থই, তাহলে ওর এতগুলো সমস্যা কেন হবে, এই সমস্যাগুলো কেন হবে। কিন্তু ও যদি একদম সিক থাকতো তাহলে কি অবস্থা হতো বলেন। আর কি আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ যেভাবে রেখেছে। মাশরাফি হচ্ছে এমন একটা সন্তান আমাকে আল্লাহ তাআলা দিয়েছে যে ও হচ্ছে ইবাদতের মতো। ওর সেবা যত্ন করাটাও কিন্তু এক প্রকার ইবাদত। কারণ মাশরাফি যতদিন বেঁচে থাকবে ও হচ্ছে একদম নিষ্পাপ। মানে ওর ব্রেন কিন্তু সবসময় 1-2 বছরের বাচ্চাদের মতোই আছে। তো যাই হোক, আমি ডক্টরের চেম্বারে বসে আপনাদের জন্য একটু ভিডিও করেছিলাম। অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কোন ডক্টর দেখাই, কোথায়, সব কিছু আজকে ডিটেলসে বলে দিয়েছি। এর আগেও আপনাদেরকে আমি অনেকবার বলতে চেয়েছি, আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন, আমার সাথে অনেকে হয়তো একটু রাগও করেছেন যে আমি কেন বলছি না। আসলে আমি এভাবে মুখে বলার চেয়ে আমি চেয়েছিলাম যে আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দেব। তো আমি যখন একটু ভিডিও করতেছিলাম ডক্টর বলছে যে প্লিজ ভিডিও করবেন না। তো তার আগেই আমি একটু ভিডিও করে রেখেছিলাম, তো অতটুকু রেখে দিয়েছি। তো যাই হোক, এইবার ডক্টর মাশরাফিকে কিছু মেডিসিন চেঞ্জ করে দিয়েছে এবং বলেছে মাশরাফিকে যে কোনো থেরাপি সেন্টারে ওকে থেরাপি দিতে, সেটা সিআরপিতে। তো বরিশাল সিআরপিতে দিলে আমার জন্য অনেক ভালো হতো। তো এখানে যখন শুনেছে যে আমরা বরিশাল থাকি না, আমরা জামালপুর থাকি, তখন সাজেস্ট করেছে ময়মনসিংহ। তো প্রথম অবস্থাতে বলেছে যে প্রতি সপ্তাহে একবার গিয়ে ওর থেরাপি দেওয়াতে, আর পরবর্তীতে মাসে একবার, হয়তো মাসে 2বার এভাবে করে থেরাপি দিয়ে চালিয়ে যেতে বলেছে। তো যে ব্যাপারটা হয়েছে যে মাশরাফির আসলে বয়সটা অনেক বেশি হয়ে গিয়েছে। মাশরাফিকে কিন্তু আমরা 3 বছর থেকেই ট্রিটমেন্ট করাই, অনেকবার বলেছি, কিন্তু কখনো ডাক্তার আমাদেরকে ওভাবে বলেনি যে মাশরাফির ট্রিটমেন্ট করানো দরকার বা মাশরাফিকে স্পেশাল কোনো স্কুলে ভর্তি করা দরকার, মাশরাফি স্পেশাল চাইল্ড বা মাশরাফির মধ্যে অটিজম আছে, এটা কিন্তু কখনো কোনো ডাক্তার আমাদেরকে বলেনি। তখন হয়তো সেভাবে আমরা ওর ট্রিটমেন্ট করতাম, থেরাপি দেওয়ার দরকার হলে থেরাপি দিতাম, কিন্তু বিশ্বাস করেন এভাবে কোনো ডক্টর বলেনি। কখনো কোনো ডক্টর ওর অটিজমে আন্ডারলাইনও করেনি। তো কিভাবে আমরা ওরকে অটিজমের ট্রিটমেন্ট দেব বলেন। আর যখন ডক্টর বলে যে এই রোগটা বাচ্চাদের মধ্যে 2 বছরের পর আসে, আপনার বাচ্চার ভেতরে 2 বছরের পর ধীরে ধীরে এসেছে। তো আমি সব কিছু ক্যালকুলেট করে দেখি যে 2 বছরের পরই আসলে ওর প্রবলেমগুলো শুরু হয়েছে। তখন বুকের মধ্যে জানেন অনেক বেশি কষ্ট হয়, কেন আমি আগে বুঝলাম না, কেন আমি আগে বুঝতে পারিনি, বা অটিজম সম্পর্কে আমি কেন আগে রিসার্চ করিনি। তো এই কষ্টটা আসলে আমার সারা জীবন থেকে যাবে। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে আল্লাহর কাছে শুক্রিয়া। তবে আমার মোনাজাতে সবসময় থাকে মাশরাফির সুস্থতা কামনা। তো আল্লাহর কাছে সবসময় চেয়েই যাব। পৃথিবীর কোনো ডক্টর আসলে আল্লাহর কাছে কিচ্ছু না, আল্লাহর এক ইশারায় হয়তো বা কখনো কোনো চমৎকার হতেও পারে, এই ভরসা, এই আশার মধ্যেই আছি এবং থাকবো। তো যাই হোক, আমার বোনের বাসায় ছিলাম আজকে, কালকে আমরা চলে যাব, যার কারণে আজকে বের হয়েছি। বের হয়ে স্ট্রবেরি কিনেছিলাম মারিয়ামের জন্য। মারিয়াম তো বাসা থেকেই বলতেছিল যে আমি স্ট্রবেরির জেলি খাবো, কিন্তু স্ট্রবেরি যখনই কিনি হাফ কেজি হোক 1 কেজি হোক একদম খেয়ে ফিনিশ করে দেয়। তো আসার সময় আমি চুপিচাপি হাফ কেজি নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করেন বাসা পর্যন্ত আমি ঢুকাতে পারিনি। ও তার আগেই দেখে ফেলেছে এবং স্ট্রবেরি খেয়ে ফেলেছে। ওর এত বেশি পছন্দ, আমি আরও কিছু বলিনি, বলছি যে জেলি বানালেও তুমি খাবা আর এমনিতেও তুমি খাবা, তাহলে তুমিই খাও।
তো এটা ছিল আমার বোনের বাসায় লাস্ট ইফতারি। তো ইফতারি সব কিছু রেডি করেছিলাম আমরা একটু একটু করে। আর আমার বোনের হাজব্যান্ড সে বাহির থেকে মাঠা, তারপর হালিম এবং নান নিয়ে এসেছিল। তো এভাবে একটা ইফতারি ঢাকাতে কাটিয়েছি। এখানে যে তিনজনকে দেখতে পাচ্ছেন, একজন তো মারিয়াম, আর একজন হচ্ছে আমার বোনের মেয়ে আমিনা, আর একদম যে পিচ্চিটা এটা হচ্ছে ওদের পাশের বাসার। তো মারিয়াম কতটা দুষ্ট শোনেন, মারিয়াম বলে যে আম্মু জানো ওই যে বাইজিতের হাত কেমন? আমি বলছি কেমন? বলে আমার খালু যে নান রুটি এনেছিল না, নান রুটির মতো। কত বড় পাজি, চিন্তা করেন। ওর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।